এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট হাসিনার মতো সকলের মুখ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে বিএনপি। শেষ পর্যন্ত আমির হামজা গ্রেফতার, বিএনপির নব্য ফ্যাসিবাদের শুরু, নাকি ধ্বংসের শেষ সীমানা দাঁড়ালো দলটি? আরও জানাবো, ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। একটা স্বাধীন মানচিত্র মানে বুক ভরা নিঃশ্বাসের স্বপ্ন, কিন্তু কালের পর্দার আড়াল থেকে কি এখনও আগের সেই শিকলগুলো ঝুলে আছে? একসময় শেখ হাসিনার ফাঁসির সেল থেকে কৌশলে বেজে ফেরা সেই আমির হামজা, সে কি এবার ৯০-এর ফ্যাসিস্টদের বাধা ফাঁদে আটকে যাচ্ছে? কুষ্টিয়ার রাজপথ থেকে শুরু, এখন ঢাকার কেন্দ্র পর্যন্ত একটা বিষয় ঘুরে ফিরে আসে। কেন ১০০ কোটি টাকার আইনি ঝড় এই নেভিকল নেতার ঘাড়ে এসে পড়ল? এটা কি সত্যিই শুধু একটা মানহানির মামলা, নাকি এর পেছনে আছে সীমান্তের ওপারের কোনো অদৃশ্য ইশারার খেলা? আজ হয়তো সেই ভয়ঙ্কর নকশা উন্মোচন হওয়ার কথা। কুষ্টিয়া, ৩ বাংলার রাজনীতিতে আগুন জ্বলা মাটি। এই শহরের সন্তান আমির হামজা শুধু এমপি নয়, বরং আপোষহীন এক সংগ্রামী। আওয়ামী শাসনের ১৫ বছরে একের পর এক টর্নেডো তাকে পরীক্ষা দিয়েছে। রিমান্ডের অন্ধকার কফিন, আয়নাঘরের নীরব আর্তনাদ, মৃত্যুর হুমকি কিছুতেই দমে যায়নি। ভাগ্য কেমন নির্মম! মানুষ যেখানে স্বৈরাচার পতনের বাংলাদেশ দেখে, সেখানেই আবার ফেরা নতুন কিন্তু খুব পরিচিত এক শত্রুর সঙ্গে লড়াইয়ে। সব শুরু ১৩ এপ্রিল। কুষ্টিয়ার ডিসি বদলি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আমির হামজা। প্রশাসনের ভিতরে ভিতরে জমে থাকা দুর্নীতির লাভা তিনি সরাসরি সামনে এনে ফেলে দেন। বলেন, নতুন ডিসির নিয়োগে ২০-৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। কথা বলেই যেন মধুচ্চকে ঢিল পড়ল। ২৪ ঘন্টার মধ্যে আসে আইনি নোটিশ। বলেন, প্রমাণ দেন, নইলে প্রকাশ্যে ক্ষমা চান। সত্যের পথ এত মসৃণ কবে থেকে? এই নোটিশ কি বড় কোনো ঝড়ের আগাম বার্তা ছিল? আর এই ঝড় কেবল কুষ্টিয়াতেই থামেনি। সিরাজগঞ্জের আদালত সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবার ব্যাপারটা আরও স্পর্শকাতর। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে একটা কথা বলায় তাকে নিয়ে আইন ঘুরপাক খেতে শুরু করে। এক জুমার খুতবায় টুকুকে নাস্তিক আর ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকে দেয়। এখানেই গল্প আটকেনি, বরং প্রশ্নটা বাড়ে, কে এই ইকবাল হাসান মাহমুদ টুকু? কেন তার গায়ে আঁচড় লাগতেই প্রশাসন এমন বাজ পড়ার মতো নড়ে ওঠে? অনুসন্ধানে ধরা পড়ে, টুকু সাহেব মানুষ শুধু বিএনপির প্রভাবশালী নেতা নন, বরং দিল্লির চৌকস দূত হিসেবেও পরিচিত। আওয়ামী লীগের রুক্ষ সময়েও যখন বড় বড় নেতা গা ঢাকা দিয়েছিল, তখনও টুকু ছিলেন ভারতের সুরক্ষায়। বিতর্কিত আদানি চুক্তি থেকে শুরু করে বিভাজিত বিদ্যুৎ খাত, প্রত্যেকেই যেন তার ছায়া। আমির হামজার বিরুদ্ধে আইনি খেলা যেভাবে চলছে দেখে অভিজ্ঞ আইনজীবীরাও চমকে উঠেছে। শিশির মনির এক কথায় বলে দিয়েছেন, একদিনে ১০-১২ জন সাক্ষী নেওয়া এটা কোনো মামলার স্বাভাবিক গতি নয়, পুরান ক্যাঙ্গারু কোর্টের নতুন রূপ ছাড়া কিছু না। শেখ হাসিনার সময় বিরোধী কণ্ঠস্বর দমাতে যেমন নির্দেশিত রায় দেওয়া হতো, এখনও কি ভিন্ন কিছু হচ্ছে? ছকটা খুব পরিষ্কার। ভারতপন্থীদের বিরুদ্ধে মুখ খুললেই বিপদ পাকা। অথচ কেউ চীনপন্থী হোক বা নিরপেক্ষ, তাদের সমালোচনা শুনেও প্রশাসনের কানে কোনো কথাই ওঠে না। এই দ্বিচারিতা আসলে বলে দিচ্ছে, ক্ষমতা বদলালেও নিয়ন্ত্রণের দড়ি কোথাও হারিয়ে যায়নি। আমির হামজার একমাত্র অপরাধ, তিনি আঙুল তুলেছেন এমন একজনের দিকে যার মাথার ছাতা দিল্লি থেকে ধরা। অনেকেই ভাবে কণ্ঠরোধ করতে জেলে পুরলেই সব চুপ হয়ে যায়, কিন্তু তারা ভুলে যায় আমির হামজার মতো মানুষরা মৃত্যু যন্ত্রণা পার হয়েও ফিরে আসে। তার কাছে কোনো ফার্স্ট ক্লাস ডিভিশনের দাম নেই। বড় বিপদ অপেক্ষা করছে বরং বিএনপির জন্যই। ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের পরে এখনই যদি ফেসবুকে সমালোচনায় কিংবা মন্ত্রীদের ভুল ধরায় গ্রেপ্তার হয়, তাহলে পুরনো নীতিই নতুন বোতলে পুরে দেওয়া হচ্ছে। বিএনপি যদি এই সময় আমির হামজাকে জেলে দেয়, তাহলে সেটা হবে পরিপূর্ণ আত্মহত্যা, আর জনগণের সিম্প্যাথি চলে যাবে জামায়াতের দিকে। বিএনপি দেবে ভারত ঘেঁষা ফ্যাসিস্ট শক্তির পরিচয়। মাসুল তো তাদেরই দিতে হবে, কিংবা হয়তো শেষ মুহূর্তে হাইকমান্ড বুঝে যাবে ভুলটা, এই আইনি ফাঁদ থেকে আমির হামজাকে বের করতে কোনো রাস্তা বের করবে। এখন আসল প্রশ্নটা, দিল্লির এই অদৃশ্য সুতোয় বাংলাদেশের সার্বভৌমত্ব আবার ফাঁদে পড়ছে না তো? কেনই বা জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হয়ে উঠলেন আমির হামজার রেড লাইন?
উত্তর লুকিয়ে আছে দেশের জ্বালানি খাতের সেই অন্ধকার নথিতে, যার প্রতিটা পাতায় বোঝা যায় কার স্বার্থ কোথায় গাথা। গত 10 বছরে ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে বিশেষজ্ঞরা বলেই দিয়েছেন এগুলো লুটপাটের দলিল। এই কারসাজির পেছনে যারা কাজ থেকে কাজ করেছেন, টুকু সাহেব তাদের ভিতর সবচেয়ে প্রভাবশালী। আমির হামজা যখন তাকে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলে কটাক্ষ করেন, সেটা মোটেও নিছক ধর্মীয় লড়াইয়ের বাঁধনে আটকে থাকে না। এতে সরাসরি কেঁপে ওঠে ঢাকায় দিল্লির ইশারা মানা মহলগুলো। তাই এই 100 কোটির মামলা আসলে আমির হামজাকে থামানোর জন্য নয়, এটা পুরো বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া, ভারতের স্বার্থের কথা বললে মাসুল গুনতে হবে। ইতিহাস অনেক কিছু মনে রাখে। যারা জনগণের মনের ভাষা বোঝে না, সময় তাদের এক বিন্দু ছাড় দেয় না। আমির হয়তো হাইকোর্ট থেকে জামিন পেয়ে যাবেন, হয়তো সাময়িক মুক্তিও মিলবে, কিন্তু তাকে ঘুরিয়ে ফিরিয়ে যে হয়রানি চলে, এতে বিএনপির গায়ে ভারতপন্থী তকমা লাগে। এই দাম তারা কিভাবে দেবে? এখন শুধু দেখার বিষয়, দলটা কি সময় থেকে নিজেদের গুটি সরাবে, নাকি শেষমেশ ইতিহাসের জঞ্জালে আরেকটি নাম হয়ে যাবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।